খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজ থেকেই পড়ুয়াদের পাতে স্কনের খাবার। তারাতলার মেগা কিচেনে মিড ডে মিল রান্না শুভেন্দুর। তারাতলা থেকে ঐতিহাসিক ধামাকা, চাকরি ও বেতন নিয়ে মিড ডে মিল কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। পূর্ণিমায় ঢাকা পড়া শশী এবার কাকলির ক্লিনিকে। দিদির বাড়ির কাছেই দুই ডক্টরের মেলামেশায় তুঙ্গে জল্পনা। জনগণনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট বার্তা। বীরভূমের সেই মারাত্মক ভুলের উল্লেখ করে প্রশাসনকে চরম হুঁশিয়ারি। বেসরকারি বিএড কলেজে বসানো চৌকি, কোথাও চলছে প্রাথমিক স্কুল। পরিদর্শক দলের চোখে পড়ল কোন কোন ঘটনা। ভাত, পনির, ফল। আজ থেকে স্কন কি কি দেবে মিড ডে মিলে? বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না, কলকাতায় ফিরে বললেন তাসলিমা। ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, দলের একাংশকে সতর্কবার্তা শ্রমিকের। কি প্রসঙ্গে বললেন? 20 লক্ষ তো ভোটার হিসেবে দাবি করেনি, নাগরিক হিসেবে করবে কি না বলা মুশকিল। জনগণনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী। চন্দ্রনাথ খুনে সিবিআই এর হাতে গ্রেপ্তার বিজেপি কর্মী দুই ভাই। শুভেন্দুর আত্মসহায়ক খুনে নয়া তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 3.25 লক্ষ কোটি টাকা। বিরাট সিদ্ধান্ত মোদী সরকারের। উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর। পড়ুয়াদের পাতে পড়ল স্কনের খাবার। মিড ডে মিল রাঁধুনিদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ ডিম নিয়ে বিক্ষোভকারীদের। মোদী শাহের মতো নেতাদের পাওয়া দেশের সৌভাগ্য। যুব সমাজকে ছোটখাটো ব্যক্তি স্বার্থ ত্যাগ করার আহ্বান ডোভালের। হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য বড় ধামাকা। আজ থেকেই কমলো কমার্শিয়াল এলপিজির দাম, জানুন নতুন রেট। 25 দিনের মধ্যে খালি করতে হবে এসপ্ল্যানেড। 500-র বেশি ব্যবসায়ীকে নোটিশ। বাঁকুড়া নিয়ে এবার বড় উদ্যোগ নিতে চলেছেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী। সিনিয়র রাজনীতিবিদ ও তার ছেলেকে হানি ট্র্যাপের চেষ্টা অর্পিতার। টাস্ক আসত পাকিস্তান থেকে। দিল্লি আন্দোলনেও নাশকতার ছক। রাস্তায় পড়ে অজ্ঞান শিক্ষাকে হৃদরোগ ভেবে সিপিআর দিলেন দুই তরুণ। পাঁজর ভাঙল তরুণীর, ভিডিও প্রকাশ্যে। হ্যানি ট্র্যাপের ভয়ঙ্কর চক্র। জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা পাকড়াও হতেই উন্মোচিত চাঞ্চল্যকর তথ্য। ছেলে বিদেশে জানত পরিবার। 2 বছর পর দেশের কারখানার নিচে মিলল কঙ্কাল। স্ত্রীর পরকীয়ার পরিণতি। তৃণমূল করেছিস বলেই মার পদত্যাগী কাউন্সিলরকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার নবদ্বীপের ঝন্টুলাল, ভর্তি হাসপাতালে। স্কুলে যাওয়ার পথে বিটি রোডে স্কুটিকে পিষে দিল লরি। বরানগরে মৃত্যু 2 শিশু ও বাবার। আবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার 8 জেলায় সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এটাই আমার প্রথম এবং শেষ ভুল। মোদীকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আজ থেকেই সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পড়বে স্কনের খাবার। পূর্ব ঘোষণা মতোই 1 আগস্টই পাইলট প্রকল্পের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কনে আয়োজিত যজ্ঞে সামিল হন তিনি। এরপরই সরাসরি পৌঁছে যান স্কনের রান্নাঘরে। মিড ডে মিল রান্না করতেও দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। গোটা মেগা কিচেনের ব্যবস্থাপনা পরিদর্শন করে তারা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী হিসেবে 5 স্কুলের 40 পড়ুয়া উপস্থিত ছিলেন। মেগা কিচেনের উদ্বোধনের পরে মিড ডে মিল সরবরাহ করার ইলেকট্রিক গাড়িও চালু করতে ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে স্কনের অন্নামৃত ফাউন্ডেশন মাধ্যমে আজ থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে মিড ডে মিল। স্কনের মেগা কিচেন থেকে ইলেকট্রিক গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছে যাবে। মিড ডে মিলের গুণগত মান ও নিরাপত্তা সুনিশ্চিত করতে খাবার ভরা প্রতিটি কন্টেনার সিল থাকবে। স্কন থেকে গাড়ি স্কুলে পৌঁছানোর পর স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়া হবে স্কনের তরফে। তারপরে এই কন্টেনারের সিল খোলা যাবে। পশ্চিমবঙ্গে স্কনের অন্নামৃত ফাউন্ডেশন মাধ্যমে আজ থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে মিড ডে মিল। তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। স্কনের মেগা কিচেন থেকে ইলেকট্রিক গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছে যাবে। মিড ডে মিলের গুণমান ও নিরাপত্তা সুনিশ্চিত করতে খাবার ভরা প্রতিটি কন্টেনার সিল থাকবে। স্কন থেকে গাড়ি স্কুলে পৌঁছানোর পর স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়া হবে স্কনের তরফে। তারপরে কন্টেনারের সিল খোলা যাবে। শুভেন্দু জানান, আগামী 3 মাসে 2.5 লক্ষ শিক্ষার্থীর পাতে মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে। মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। বহু মানুষ ও সংস্থার সাহায্য করেছেন স্কনকে। শুধু বিকাশ নয়, ঐতিহ্য সংস্কৃতিকে অগ্রগতির জন্য ত্রুটিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। স্কনের সমস্ত ব্যবস্থাপক, প্রচারক, সহযোগীদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে মিড ডে মিলের সিদ্ধান্ত ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মস্তিষ্ক প্রসূত যুগান্তকারী ভাবনা। বর্তমানে মোদীজির উদ্যোগে এগিয়ে এসেছেন বহু সংস্থা। তাদের সহযোগিতায় শিশুদের পাতে পৌঁছে যাচ্ছে সুষম আহার।
খুদে পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের লক্ষাধিক মিড ডে মিল কর্মীর আর্থিক ভবিষ্যৎ ও কর্মসংস্থান সুরক্ষিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ 1 আগস্ট 2026 শনিবার কলকাতার তারাতলায় আয়োজিত এক মেগা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন তিনি। কলকাতার স্কুলগুলিতে স্কনের সেন্ট্রালাইজ কিচেনের মাধ্যমে খাবার সরবরাহের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী ও সাধারণ রান্নার কর্মীদের মনে কাজ হারানোর যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল, আজ তারাতলার উদ্বোধনী মঞ্চ থেকে এই সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে একজন মিড ডে মিল কর্মীরও চাকরি যাচ্ছে না, উল্টে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে আসবে বর্ধিত বেতন। মুখ্যমন্ত্রীর ঘোষণা ও অনুমোদন অনুযায়ী রাজ্যের প্রায় 2.24 লাখ পিএম পোষণ রাঁধুনি ও সহায়কদের মাসিক সাম্মানিক ভাতা 1 লাফে 1000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে তাদের মাসিক ভাতা 2000 টাকা থেকে বেড়ে হলো 3000 টাকা। এই সংশোধিত এবং বর্ধিত বেতন কাঠামো আজ 1 আগস্ট 2026 থেকে রাজ্য জুড়ে সরকারিভাবে কার্যকর হয়ে গেল। অনুষ্ঠানে বিরোধী শিবিরের নিরামিষ আহার চাপিয়ে দেওয়া এবং ডিম বন্ধের সমস্ত জল্পনা ও বিতর্ক উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিশুদের পুষ্টির স্বার্থে এক স্পষ্ট রূপরেখা দিয়েছেন। কলকাতায় স্কনের মাধ্যমে বিশুদ্ধ সাত্ত্বিক ও পুষ্টিকর নিরামিষ আহার সরবরাহ করা হলেও খুদে পড়ুয়াদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য আলাদা করে সেদ্ধ ডিম বা পুষ্টিকর ফল দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বহাল রাখছে রাজ্য সরকার। সবচেয়ে বড় বিষয় হলো এই ডিম এবং ফল কেনার ও শিশুদের পাতে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ও লজিস্টিক্স সামলাবেন পূর্বের কর্মীরাই, অর্থাৎ স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলির দিদি ও মায়েরা। ফলে তাদের কাজ হারানোর কোনো প্রশ্নই উঠছে না। আজকের এই উদ্বোধনী দিন থেকেই রাজ্য জুড়ে প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় 51.61 লাখ পড়ুয়ার জন্য প্রতিদিনের রান্নার খরচ বা বরাদ্দ মাথা পিছু 6.78 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 10 টাকা করা হয়েছে। বাড়তি এই 3.22 টাকা সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে। মিড ডে মিলের গোটা পরিকাঠামোকে ঢেলে সাজাতে এবং ধোঁয়ামুক্ত কাঠের উনুন বন্ধ করতে রাজ্য কোষাগার থেকে মোট 639 কোটি টাকার একটি মেগা সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে রান্না নিরাপত্তা নিশ্চিত করতে 100% এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ নিশ্চিত করা হচ্ছে। আজ তারাতলার এই উদ্বোধনী অনুষ্ঠানটি একদিকে যেমন লাখ লাখ সাধারণ নারীর কর্মসংস্থান ও বেতন নিশ্চিত করলো, অন্যদিকে রাজ্যের কোটি খুদে পড়ুয়ার পুষ্টির মানকে এক ধাক্কায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। পূর্ণিমা রাতে চাঁদ বা শশী সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। মেঘলা আকাশ না হলে থালার মতো দেখা যায় চাঁদকে, কিন্তু বাংলা রাজনীতিতে এবার ঘটেছে ঠিক উল্টোটা। শ্যামপুকুরে এখন পূর্ণিমা, অথচ শশীর দেখা নেই। বিধানসভা ভোটে শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে হেরে যাওয়ার পর যেন হঠাৎই ঢাকা পড়ে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী ডক্টর শশী পাজা। ভোটাভুটির পর থেকে শ্যামপুকুরের রাজনীতি, উৎসব অনুষ্ঠান বা দলীয় কর্মসূচিতে তার দেখাই মেলেনি। অবশেষে শনিবাসরীয় দুপুরে সেই শশীর দেখা মিলল, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের চেম্বার, ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে দুই ডাক্তারের আচমকা সাক্ষাৎ। এমনি ক্লিনিকে এলাম। পেশাগত দিক থেকে কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাজা দুজনেই ডাক্তার, যদিও ইদানিং দুজনের কেউই আর ডাক্তারি প্র্যাকটিস করেন না। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে এই ফার্টিলিটি ক্লিনিকে শশীকে ঢুকতে দেখে তাই বিস্ময় জাগে। তাকে প্রশ্ন করা হয়, মুচকি হেসে শশী পাজার সংক্ষিপ্ত জবাব দেন, ওই এমনি ক্লিনিকে এলাম। তবে রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই এমনি আসার পেছনে হয়তো রয়েছে কোনো রাজনৈতিক সমীকরণ। রাজ্য রাজনীতিতে তৃণমূলের সংসদীয় দলের ভাঙন ও নতুন রাজনৈতিক দল যোগদানের প্রক্রিয়ায় প্রথম সারিতে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি নিজে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং কেন্দ্রীয় নিরাপত্তাও পান। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেডের অন্যতম সেরা 4 মুখ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী এবং শশী পাজা। এর মধ্যে কাকলি আবার ছিলেন বঙ্গজননী বাহিনীর সভানেত্রী। প্রথম 3 জন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, বাকি ছিলেন কেবল শশী। শনিবাসরীয় দুপুরে কাকলির চেম্বারে তার এই ঝটিকা উপস্থিতি কি তবে শশী পাজারও নতুন চিত্রনাট্য লেখার সংকেত? রাজনৈতিক সূত্রের মতে ভোটে হেরে যাওয়ার পর শ্যামপুকুরে শশী পাজার সাংগঠনিক জমি বলতে বিশেষ কিছু অবশিষ্ট নেই। বিধানসভা নির্বাচনে পূর্ণিমা চক্রবর্তী যেখানে পেয়েছিলেন 60,248টি ভোট, সেখানে শশী থমকে যান 45,615 ভোটে। তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও শ্যামপুকুর হাতছাড়া হওয়ার ইঙ্গিত আগেই ছিল। ফলে কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে শশী পাজা নতুন সমীকরণে পা বাড়ালেও শ্যামপুকুরের রাজনৈতিক আকাশে হারিয়ে যাওয়া শশী বা চাঁদ আবার নতুন আলো নিয়ে ফিরে আসবে কিনা সেই সংশয় কিন্তু রয়েই যাচ্ছে। দেশ জুড়ে আসন্ন জনগণনা প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য এক মস্ত বড় এবং অত্যন্ত স্বস্তিদায়ক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় আশ্বস্ত করেছেন যে জনগণনায় কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের বিন্দুমাত্র সমস্যা হবে না। তবে একই সঙ্গে প্রশাসনের আধিকারিক ও কর্মীদের চরম সতর্ক করে দিয়ে বিগত তৃণমূল জমানার একটি মারাত্মক প্রশাসনিক ত্রুটির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এদিন প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করতে গিয়ে মুখ্যমন্ত্রী অতীতের একটি নজিরবিহীন ভুলের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে বীরভূম জেলায় এক মারাত্মক
প্রশাসনিক গাফিলতি হয়েছিল। নথিপত্র এবং যাচাইকরণের চরম ত্রুটির কারণে একজন প্রকৃত ভারতীয় নাগরিককে ভুলবশত বাংলাদেশি দেগে দিয়ে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী সাহেব জানান, বর্তমান বিজেপি সরকারের আমলে এই ধরনের কোনো অমানবিক বা বেআইনি ভুল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে যে মারাত্মক ভুল বীরভূমে হয়েছিল তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রশাসনকে প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সতর্ক ও সংবেদনশীল থাকতে হবে। আমি নিশ্চিত করতে চাই একজন ভারতীয় নাগরিকও যেন এই জনগণনা প্রক্রিয়ার কারণে কোনো ধরনের হয়রানি বা সমস্যার মুখে না পড়েন। তিনি আরও নির্দেশ দেন যে নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে স্থানীয় স্তরের কর্মীদের সম্পূর্ণ নিরপেক্ষ এবং নির্ভুলভাবে কাজ করতে হবে, যাতে কোনো বৈধ নাগরিক ভারতীয়ের নাগরিকত্ব বা অধিকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকে। এই রাজ্যে খাতায় কলমে বেসরকারি বিএড কলেজের সংখ্যা 601। উচ্চশিক্ষা দপ্তর এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের তরফে তাই সারপ্রাইজ ভিজিটের আয়োজন করা হয়। আর সেখানে উঠে এলো অবাক করা নানা তথ্য। প্রশ্ন ওঠে, এতদিন কিভাবে টিকে ছিল এই কলেজগুলি? মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর, 4 তলার সুউচ্চ ভবন, লিখিত ঠিকানা অনুযায়ী বিএড কলেজ। সরকারের এক উচ্চপদস্থ কর্তা তার গাড়িটা কিছুটা দূরে রেখে এলেন একতলায়। একটি ক্লাসরুম, কিন্তু নেই টেবিল, চেয়ার, বেঞ্চ, বরং কাঠের চৌকির উপর তাস খেলছেন কয়েকজন যুবক। তারা যে পড়ুয়া বা শিক্ষক নন তা বোঝা যায়। ওই কর্তাকে দেখেই উড়ে এলো প্রশ্ন, কে ভর্তি হবে, ছেলে না মেয়ে? উত্তরে কর্তা বলেন, কোনো আধিকারিক আছেন? তার সঙ্গে ভর্তি নিয়ে কথা বলতে চাই। যুবকেরা দোতলার পথ দেখিয়ে দিলেন। সেখানেও একটি বড় ঘর, এক মধ্যবয়সী ব্যক্তি মন দিয়ে কাজ করছেন টেবিলে। উল্টো দিকে 2টি প্লাস্টিকের চেয়ার। ফের এলো একই প্রশ্ন, কে ভর্তি হবে? এবার সরকারি কর্তা পাল্টা প্রশ্ন করলেন, এখানে ভর্তি হলে ক্লাস করতে আসতে হয়? উত্তর এলো, না ক্লাস করতে হবে না, অনলাইনে মাঝে মধ্যে হয়, বাকিটা আমরা বুঝে নেব। আপনারা আসছেন কোথা থেকে, কে ভর্তি হবে? অধ্যক্ষকে ডেকেও পাওয়া যায়নি। মধ্যবয়স্ক ব্যক্তি ভরসা দিয়ে বলেন, ভর্তির বিষয়ে আমার সঙ্গে কথা বলুন, আমি সব ব্যবস্থা করে দেবো। কর্তা নিজের পরিচয় দিতেই প্রকাশ্যে আসে সত্য। ওই কর্তা আনন্দবাজার.com এর প্রতিনিধিকে জানান, আদতে অফলাইন বা অনলাইন কোনো ক্লাসই হয় না ওই কলেজে। শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়েও শংসাপত্র পেয়ে যান। এদের অধিকাংশ ওড়িশার বাসিন্দা। মধ্যস্থতাকারী ওই মধ্যবয়সী লোকটি নিজেকে দালাল বলেই পরিচয় দেন শেষ পর্যন্ত। অম্লান বদনে জানান এটিই তার পেশা। জেলা মালদহ বিএড কলেজের ঠিকানায় পরিদর্শনকারী দল পৌঁছে দেখে পড়ুয়ারা ঘোরাফেরা করছেন, তবে তারা সব বেসরকারি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী। সকালে স্কুল চলার সময় পরিদর্শনকারী দল সেখানে পৌঁছয়, তাই পরিচয় পেতেই তড়িঘড়ি করে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। ফোন করা হয় বিএড কলেজের আধিকারিকদের। তারা গ্রাম থেকে কয়েকজন যুবক এনে দাবি করেন এরাই পড়ুয়া। এদিকে সেই পড়ুয়াদের অবিন্যস্ত পোশাক, অসংলগ্ন কথাবার্তা বুঝিয়ে দেয় সবটাই সাজানো। যদিও কর্তাদের প্রশ্নের মুখে স্বীকার করতে তারা বাধ্য হন। নামে বিএড কলেজ হলেও আসলে ওখানে ভাড়া দেওয়া হয়েছে একটি প্রাথমিক স্কুলকে। শুধু এই 2টি চিত্র নয়, সারা রাজ্যে বহু কলেজেরই পরিস্থিতি এমন। মুর্শিদাবাদ এবং বীরভূমে কোথাও নির্দিষ্ট কলেজের ঠিকানায় পৌঁছে দেখা গিয়েছে তা আদতে কোনো বসতবাড়ি। কোথাও ফোন করেও খুঁজে পাওয়া যায়নি কোনো শিক্ষক বা আধিকারিককে। ওইসব জেলার অনুমোদিত অনেক কলেজেই পৌঁছে দেখা গিয়েছে ভগ্নবাড়ি, বহু বছর পা পড়েনি কারো। এ রাজ্যে খাতায় কলমে বেসরকারি বিএড কলেজের সংখ্যা 601। উচ্চশিক্ষা দপ্তর এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের তরফে তাই সারপ্রাইজ ভিজিটের আয়োজন করা হয়। আর সেখানে উঠে এলো অবাক করা নানা তথ্য। প্রশ্ন ওঠে, এতদিন কিভাবে টিকে ছিল এই কলেজগুলি? বিস্ময় প্রকাশ করছেন কর্তারাও। ওইসব কলেজের অনুমোদন বাতিলের মতো চরম সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র ছড়িয়ে রয়েছে এমন ভুয়ো কলেজ। তবে এই পরিস্থিতি যে শুধু পশ্চিমবঙ্গের তা নয়, বরং আরও 9টি রাজ্যে এই ভুয়ো বিএড কলেজ সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, এমন কলেজগুলিকে হাতে নাতে ধরতে বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে 2 সদস্যের 150টি দল তৈরি হয়। মোট 300 শিক্ষক ও আধিকারিক গত বুধবার 28 জুলাই থেকে এই আচমকা পরিদর্শন করছেন। দলের সদস্যরা এই মিশনের নাম দিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইক। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত সব কলেজ পরিদর্শনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। সূত্রের খবর, অধিকাংশ বেসরকারি কলেজের পড়ুয়ারাই পরীক্ষা দেন না, তবে কোনো কলেজ চলছে নিয়মমাফিক। সেখানে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। দপ্তরের এক কর্তা জানান, পরিদর্শনে দেখা গিয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, সিকিম সহ মোট 9টি রাজ্যের চক্র এই কাজের সঙ্গে জড়িত। মাসখানেক আগে সিকিম সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিবের কাছে এই সংক্রান্ত চিঠিও পাঠানো হয়। তারপরই নড়ে চড়ে বসে সরকার। আজ 1 আগস্ট থেকে গোটা রাজ্যের সব স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করবে স্কন। এদিন তারাতলায় তৈরি হওয়া কমিউনিটি কিচেনের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের রান্নায় হাত লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পুষ্টিকর নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। খাবারের মেনুতে কি কি থাকবে তা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবে। মিড ডে মিলে বরাদ্দ বাড়ানোর কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মেনুতে কি কি আছে? ভাত, খিচুড়ি, পোলাও, পনির, ছানা, সোয়াবিন, সবজি, মিষ্টি, মৌসুমি ফল। নিরামিষ মেনু প্রসঙ্গে শুভেন্দু বলেন, স্কন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এর নাতন সংস্কৃতি মেনে স্কন তাদের আহার দেবেন, কিন্তু আমরা জানি বাঙালি খাবারের ব্যাপারে ভোজন বিলাসী। ডিম থাকছে না কেন? এই
প্রশ্ন তুলে সরকারের সিদ্ধান্তের যে সমালোচনা হয়েছিল সেই প্রসঙ্গ এদিন তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, স্কুলের নিজস্ব রীতি আছে, তাতে তারা সমঝোতা করেন না, করতে বলাও হবে না। তবে ওড়িশায় আমরা টিম পাঠিয়ে দেখেছি, সেখানে মিড ডে মিলের বাইরে আলাদা করে ডিম দেওয়া হয়। এখানেও সপ্তাহে 2 দিন করে ডিম সিদ্ধ দেওয়া হবে। এই নিয়ে আর কোনো সমালোচনা যাতে না হয় সেই বার্তাও দেন শুভেন্দু। প্রায় 19 বছর পর প্রিয় শহর কলকাতায় ফিরলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এয়ারপোর্ট থেকে এসেছেন কলকাতার অন্যতম বিখ্যাত হোটেলে। গত 19 বছর দিল্লিতে ছিলেন লেখিকা। আগামীকাল ও পরশু অর্থাৎ আগস্টের 1 ও 2 তারিখ রয়েছে তার একাধিক কর্মসূচি। তিনি ধন্যবাদ দেন পশ্চিমবঙ্গের সরকারকে। তার আগেই তিনি কথা বললেন এবিপি আনন্দের প্রতিনিধির সঙ্গে। ফিরতে পেরেছি, এটা আনন্দের বিষয়। কলকাতা অনেকটাই বদলে গিয়েছে। সেই 19 বছর আগের কলকাতা এখন আর নেই, কিন্তু আমি যে ফিরতে পেরেছি এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। কারণ আমি ভাবতেও পারিনি আমি কখনো কলকাতায় ফিরতে পারবো। তবে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান মল্লিক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে আমার কবিতা পাঠ হবে। তিনি ব্যবস্থা করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছেন, সেই কারণেই আমি ফিরতে পেরেছি। ধন্যবাদ জানাই ওসমান মল্লিককে, ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। বাংলাদেশ জিহাদিস্তান, মৌলবাদীদের দেশ। কলকাতায় এসে খুবই ভালো লাগছে। এককালে তো আমি এখানে ছিলাম। এই প্রগতিশীল শহর থেকে যে চলে যেতে হবে এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম বাংলাদেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা তো জিহাদিস্তান হয়ে গিয়েছে, ওটা মৌলবাদীদের দেশ হয়ে গিয়েছে, আমাকে তাড়াতেই পারে। তবে মৌলবাদীরা আমার ফাঁসির দাবি করেছিল, যারা আমার মাথার দাম ঘোষণা করেছিল, যারা অন্যায় করছিল, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে না, তারা তাণ্ডব করছিল দেশ জুড়ে। কিন্তু সরকার ওদের পক্ষ নিয়ে আমাকে দেশ থেকে তাড়িয়েছিলেন। সেই 32 বছর আগে আমাকে কলকাতা থেকে তাড়িয়ে দেওয়া অবিশ্বাস্য। কলকাতায় এসে আমি ভেবেছিলাম এখানে তো কেউ আমাকে তাড়াবে না, এখানে তো সবাই বাক স্বাধীনতায় বিশ্বাস করে, নারীর অধিকারে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, লেখকের স্বাধীনতায় বিশ্বাস করে। সুতরাং কলকাতা থেকে আমাকে তো কেউ তাড়াবে না। কিন্তু 19 বছর আগে কলকাতা থেকে যখন আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি বিশ্বাস করতে পারিনি, অবিশ্বাস্য ছিল আমার কাছে। কিন্তু তারপর দেখলাম বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ অনেকটা একই রকম, যে একজন লেখককে তাড়িয়ে দিতে পারে। আজ আমরা 2007 এই শরীর ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। দলের একাংশকে সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজারহাটে খড়গপুর আইআইটির ক্যাম্পাসের অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি। শ্রমিক বলেন, আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন, যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজ আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছে, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। শনিবার বিধাননগর থেকে ভারতের 16তম ডিজিটাল জনগণনার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ প্রক্রিয়ার সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্যের SIR প্রক্রিয়া এবং SSDD তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসন ঘটান। মুখ্যমন্ত্রী জানান, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব হওয়া সত্ত্বেও আগের সরকার নানা কারণে এই পাশাপাশি ডিজিটাল জনগণনার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অনিচ্ছার কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। সরকারে আসার পর আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি। এবার 16তম জনগণনা প্রধানত 2টি পদ্ধতিতে হচ্ছে, একটি সশুমারি এবং অন্যটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রক্রিয়া। এই সশুমারি চূড়ান্ত তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়ে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আর বারবার নথি জমা দেওয়ার লাইনে দাঁড়াতে হবে না। রাজ্যে SIR প্রক্রিয়ার পর প্রকাশ্যে আসা ASDD অর্থাৎ অনুপস্থিত স্থানান্তরিত ভুয়ো ও মৃত ভোটারদের তালিকা এবং ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ট্রাইব্যুনালে স্থান পাওয়া 27 লক্ষ ব্যক্তির মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন। অন্যদিকে অবশিষ্ট 20 লক্ষ মানুষ এখনও কোনো আবেদন বা আপিলই করেননি।